খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুলিশ পেটানোর অভিযোগে হুমায়ুনের বাড়িতে হানা দিল বড় বাহিনী। বড় খবর, বিধানসভা ভোটের 3 মাস বাকি, আর তার আগেই তৃণমূলকে নিয়ে বড় সিদ্ধান্ত শওকত মোল্লার। আনম্যাপড ভোটার ইস্যুতে বদল আনলো কমিশন, কাদের শুনানিতে ডাকা হচ্ছে না। আজই বঙ্গ সফরে মোদির প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে মাস্টার প্ল্যান রেডি অমিত শাহের। চমকে উঠবেন, শুনানিতে ডাক পড়তেই হিয়ারিং এ এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী। জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভান্ডারের টাকা, আর কোন ভাতা বাড়তে পারে এখনো চূড়ান্ত নয়। হুমায়ুন কবির ইস্যুতে সুকান্ত বিস্ফোরক মন্তব্য। 1 জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন। 45 টাকার বিনিময়ে প্রায় 25 লক্ষ টাকা। লটারি নয়, এটাই এলআইসি। বুথে বুথে তৎপর তৃণমূল, এসআইআর শুনানি ঘিরে সংগঠনকে নামালেন অভিষেক। তামান্নার এলাকায় সমবায় ভোটে শূন্য তৃণমূল, সব আসন পেল বামেরা। লক্ষ্মীর ভান্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে, মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু। 26-এ বিজেপি জিতলে 3 লক্ষ টাকার বাড়ির প্রতিশ্রুতি শুভেন্দুর, মিথ্যে বলাই কাজ, খোঁচা তৃণমূলের। কাকলির অভিযোগ উড়িয়ে দিল কমিশন, কেন শুনানিতে ডাকা হচ্ছে সাংসদ পরিবারকে, জানালো এসিআই। 22 ক্যারেট সোনার দাম কমলো 1750 টাকা, বছরের অন্তিম পর্বে স্বস্তি আম জনতার। কেন বারবার হেরে যায় জানতে চেয়েছিলেন রাহুল, উত্তরে অমিত শাহ বললেন ওকে বোঝানোর ক্ষমতা নেই। 294টি বিধানসভা কেন্দ্রে 350 মোটর বাইক, বঙ্গে নির্বাচনের প্রাক্কালে বিজেপির নয়া কৌশল। আটক হুমায়ুনের ছেলে, তাকে গ্রেফতার করবে, অনেক নাটক হবে, বিস্ফোরক অধীর থেকে স্বামী। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার, 7 সকালে নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু। বিজেপি নেতা কর্মীকে হেনস্থা, নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। সময় ফুরোচ্ছে, আজই আধার প্যান লিঙ্ক করিয়ে নিন, নইলে বিরাট সমস্যায় পড়তে পারেন। ঘণ্টাখানেক হিয়ারিং বন্ধ থাকার পর কড়া নির্দেশ কমিশনের, কোনো বিএলএ প্রবেশ করতে পারবেন না। আজ থেকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর খেলা, দক্ষিণবঙ্গ নিয়ে কি পূর্বাভাস, আবহাওয়ার খবর। প্রতি এসআইআর শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, বড় ঘোষণা অভিষেকের। 3 মাস পর ভোট, এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের শওকত মোল্লা। বিধায়ক বললেন, দেখা গেল না বিজেপির জেলা সভাপতিকে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হওয়ার বার্তা মিঠুনের। আমি খুন হলে ফিরহাদ হাকিম ও ইলতিজা মুফতি দায়ী হবে, মারাত্মক অভিযোগে তুললেন নাজিয়া ইলাহি খান। 32 লক্ষ আনম্যাপড ভোটারের শুনানিতে বড় বদল আনলো নির্বাচন কমিশন। এলিয়েনদের সঙ্গে যোগাযোগ, আছড়ে পড়বে দুর্যোগ, 2026 নিয়ে বাবা ভাঙার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। বাংলাদেশে কর্মরত ভারতীয়দের তাড়াতে চায় হাদির সংগঠন, ইউনুসকে দিল ডেডলাইন। সরকারি কর্মীদের লটারি, 2026-এর শুরুতেই আসছে 8ম পে কমিশন, বেতন এক ধাক্কায় বাড়বে 20 থেকে 35%। ভোটের মুখে শুভেন্দুর গড়ে বড় ধাক্কা, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন আদি বিজেপি কর্মীরা। চুচুড়ায় ধুন্ধুমার, বিডিও অফিসে ঢুকে শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিস্ফোরক দাঙ্গার উস্কানি, বামেদের বিরুদ্ধে মামলা পুলিশের। বড় খবর, বিধানসভা ভোটের 3 মাস বাকি, তার আগেই তৃণমূলকে নিয়ে বড় সিদ্ধান্ত শওকত মোল্লার। জানুয়ারির 1 তারিখে তৃণমূল দিবস আর 2 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে তৃণমূল নেতাদের কড়া হুঁশিয়ারি শওকত মোল্লার। প্রধান ও অঞ্চল সভাপতির কড়া নির্দেশ, ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভাতে এই পতাকা লাগানোর কাজ চলবে। 27 বছর তৃণমূল দলের বয়স, 15 বছর সরকারের বয়স। 31 তারিখের মধ্যে দুটো বিধানসভা ভাঙড় ও ক্যানিং পূর্বতে পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন লাগিয়ে কমপ্লিট করে দেওয়া যেন হয়। আর জানুয়ারির 1 তারিখে সকাল সকাল দলের পতাকা উত্তোলন করতে হবে, কর্মীদের নিয়ে মিষ্টিমুখ করতে হবে। 3 মাস পরে বিধানসভা নির্বাচন, তাই কোনো বিষয়ে ছোট করে দেখা যাবে না। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যে সভা করবেন, প্রথম সভা থেকে শুরু করবেন দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা এলাকার সাগর সংঘ মাঠ থেকে। সেখানে দক্ষিণ 24 পরগনা 2 লক্ষ মানুষের জমায়েত করতে হবে। এই জমায়েতের ক্ষেত্রে নেতারা কোনো দুর্বলতা দেখালে তাদের পার্টিতে থাকার কোনো অধিকার আছে বলে তিনি মনে করেন না। কড়া হুঁশিয়ারি শওকত মোল্লার।
ক্যানিং পূর্ব ও ভাঙড় থেকে বেলা 12টার মধ্যে গাড়ি ছাড়তে হবে। 350টা গাড়ি যাবে ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভা থেকে। গাড়িতে যাওয়ার আগে কর্মীদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বিরিয়ানি, লুচি, রুটি ব্যবস্থা করতে হবে। একটা অঞ্চল থেকে তো 400 থেকে 500 লোক যাবে, তাদের তো খাওয়ার ব্যবস্থা করতেই হবে। প্রত্যেকটা গাড়িতে আলাদা স্টিকার লাগাতে হবে। ক্যানিং পূর্ব বিধানসভা ও ভাঙড় বিধানসভা। শওকত মোল্লার দুটি কর্মসূচিতে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতাদের দিলেন ভাঙড়ে ঘটকপুকুরে কার্যালয়তে। ভাঙড়ে রাজনৈতিক তাপমাত্রা এখন অনেকটাই গরম। শওকত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল। কিছুদিন আগে এই বিস্ফোরক মন্তব্য করেন নওশাদ সিদ্দিকী। হুঙ্কার দিলেন, এক সময় আরাবুল ইসলাম, কাইজার আহমেদরাও আমাকে চ্যালেঞ্জ করেছিল। আজ তারা ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন। শওকত মোল্লাও সেরকমই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। পুলিশ পেটানোর অভিযোগে হুমায়ুনের বাড়িতে হানা দিল বড় বাহিনী। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে রবিবার সকালে হানা দিল রাজ্য পুলিশের একটি দল। নিরাপত্তারক্ষী এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগ বিধায়কের ছেলে সোহেলকে আটক করা হয়েছে। বিধায়কের দাবি, ওই পুলিশ কর্মী প্রথমে তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং আত্মরক্ষার্থেই ধস্তাধস্তি হয়। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই ঘটনার পরই রণংদিহি মেজাজে ধরা দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করলে গোটা বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জেলা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পুলিশ সুপারকে জেলা অশান্ত না করার আহ্বান জানিয়ে বিধায়ক পাল্টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন। আনম্যাপড ভোটার ইস্যুতে বদল আনল কমিশন, কাদের শুনানিতে ডাকা হচ্ছে না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে শুনানি। এই শুনানিকে কেন্দ্র করে কারা ডাক পাবেন, কারা ডাক পাবেন না তা নিয়ে জারি হলো গুরুত্বপূর্ণ নির্দেশ। নির্বাচন কমিশন জানিয়ে দিল, সব আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হবে না। ম্যাপিংয়ে যারা ধরা পড়েনি তাদের না ডাকার সিদ্ধান্ত কমিশনের। এসআইআর প্রক্রিয়ায় আনম্যাপড ভোটার হিসেবে চিহ্নিতদের মধ্যে যাদের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র 2002 সালের ভোটার তালিকার সঙ্গে রয়েছে, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি, তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর থেকে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটারদের শুনানি প্রক্রিয়া। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদেরই যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনোভাবেই ম্যাপ করা যায়নি। রাজ্যে এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় 32 লক্ষ। শুনানির জন্য গোটা পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছে প্রায় 3234টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 11টি করে শুনানি কেন্দ্র রাখা হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকেই এই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি শুনানি কেন্দ্রে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ইআরও, এইইআরও এবং নির্বাচন কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো রোল অবজারভার। উল্লেখ্য, এই মাইক্রো অবজারভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লি থেকে লোক এনে এই পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, তিনি শুনেছেন অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই কাজে নিয়োগ করা হয়েছে। তারা কারা, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, সেই সব তথ্য রাজ্যকে জানাতে হবে। তিনি স্পষ্ট করেন, রাজ্য সহযোগিতা করবে, তবে বিস্তারিত তথ্য না জানিয়ে ইচ্ছাকৃতভাবেই এই কাজ করছে কমিশন বলে তার অভিযোগ। জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর কোন ভাতা বাড়তে পারে? 1 জানুয়ারি 2026 থেকে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা। এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। এই খবরের সত্যতা কি এবং এই প্রতিবেদনে আলোচনা করা হলো। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের 25 বছর বয়স হলেই প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা দেওয়া হয়। এছাড়া 60 বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়। তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন। রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন, কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না। এ নিয়ে 2016 সাল থেকে মামলা হয়েছে, যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টের রায়দানের অপেক্ষায়। আর এরই মধ্যে কি আদৌ ডিএ দেবে রাজ্য সরকার, এই প্রশ্নও রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে।
জানুয়ারি 2026 থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক 200 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। আগামী জানুয়ারি 2026 থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি হতে পারে। তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই। এটি হতেও পারে, আবার নাও হতে পারে। এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় 2 কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু এখনো নিশ্চিত নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরু ও উদ্দেশ্য। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। শুরু থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার উপকারভোগীরা নিজেদের খরচ মেটাতে পারছেন। অনেক মহিলা এই টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করেছেন। প্রকল্পটি পরিবারের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ভূমিকাও বাড়িয়েছে। 22 ক্যারেট সোনার দাম কমল 1750 টাকা। বছরের অন্তিম পর্বে স্বস্তি আম জনতার। বছরের একেবারে শেষ লগ্নে সোনার বাজারে বড়সড় স্বস্তির খবর। কলকাতায় ফের কমল সোনার দাম। উৎসবের মরশুম পেরিয়ে নতুন বছরের আগে সোনার দরপতন স্বাভাবিকভাবেই সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী সবার নজর কেড়েছে। বিশেষ করে 22 ক্যারেট সোনার দামে একদিনে বড়সড় পরিবর্তন বাজারে আশার সঞ্চার করেছে। বছর শেষের আগে এই দরপতন অনেকের কাছেই রিলিফ র্যালি বলে মনে করা হচ্ছে। সোমবার 29 ডিসেম্বর 2025 কলকাতার বাজারে 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে নেমেছে 12,990 টাকায়। আগের দিনের তুলনায় গ্রাম প্রতি 65 টাকা কমেছে এই দর। 10 গ্রাম হিসেবে যার প্রভাব প্রায় 650 টাকা। তবে গত কয়েকদিনের হিসেব ধরলে 22 ক্যারেট সোনার দাম মোট প্রায় 1750 টাকা পর্যন্ত নেমেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। বছরের শেষে এই দরপতন সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। শুধু 22 ক্যারেট নয়, 24 ক্যারেট ও 18 ক্যারেট সোনার দামেও ওই দিন পতন লক্ষ্য করা গিয়েছে। কলকাতায় 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে নেমেছে 14,171 টাকায়, যা আগের দিনের তুলনায় 71 টাকা কম। 10 গ্রাম কমেছে 710 টাকা। অন্যদিকে 18 ক্যারেট সোনার প্রতি গ্রাম দাঁড়িয়েছে 10,628 টাকা, কমেছে 54 টাকা। গত 3 দিনের বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 27 ডিসেম্বর যেখানে 22 ক্যারেট সোনার দাম ছিল 13,055 টাকা, সেখানে 29 ডিসেম্বর তা নেমে এসেছে 12,990 টাকায়। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট দরপতন। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলার সূচকের চাপ এবং বছর শেষের প্রফিট বুকিং এই সবকিছুর মিলিত প্রভাবেই দেশীয় বাজারে সোনার দামে এই পতন। তবে মনে রাখার দরকার, এই দামে জিএসটি, টিটিএস এবং অন্যান্য চার্জ যুক্ত নয়। গয়না কেনার ক্ষেত্রে স্থানীয় জুয়েলারির মেকিং চার্জ যোগ হলে দাম কিছুটা বাড়তে পারে। তা সত্ত্বেও বিয়ে বা বিনিয়োগের জন্য যারা দীর্ঘদিন ধরে সোনার দামের দিকে নজর রাখছিলেন তাদের কাছ থেকে এটি অনুকূল সময় বলেও মনে করছেন বাজার বিশ্লেষকরা। নতুন বছরে সোনার বাজার কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ও সুদের হারের গতি প্রকৃতির ওপর। তবে আপাতত বছর শেষে সোনার দামে এই পতন আমজনতার জন্য নিঃসন্দেহে স্বস্তির বার্তা। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার। সাত সকালেই নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু। এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কিভাবে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো যায় তার চেষ্টা সবসময় করে থাকেন তৃণমূল কংগ্রেস ও তাদের প্রশাসন। বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ যেমন করা হয়, তেমনই চোখের সামনে দেখতে পাওয়া যায় যে কিভাবে তৃণমূল নেতারা পুলিশকে গালিগালাজ করার পরও তাদের জেলের বাইরে থাকেন। কিন্তু বিরোধীরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি যে দলদাসমূলক, সেই ব্যাপারে বিরোধীরা যে সোচ্চার হবে তা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগেই বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করার ঘটনায় থানায় ঢুকে প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ সাত সকালেই বড় কর্মসূচি নিলেন তিনি। বর্তমানে এই রাজ্যের বুকে তৃণমূল সরকারের আমলে কেউ কোনোভাবেই প্রতিবাদ করতে পারবে না, এটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কেউ তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাদেরকে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হবে, কিংবা বিরোধী দলের কর্মী কারো ক্ষেত্রেই দলদাস প্রশাসন কোনো বিরোধিতা সহ্য করতে পারছে না বলেই অভিযোগ বিরোধীদের। আর এসবের মধ্যেই নির্বাচনের সময় যত এগিয়ে এসছে ততই প্রতিহিংসামূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে বিরোধী নেতাকর্মীদের ক্ষেত্রে। ঠিক তখনই আজ পুলিশের নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল এবং সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।